জিএসটি গুচ্ছ পরীক্ষা 2024-25 সেশনের ইংলিশ যে প্রশ্নগুলো ছিল তার পার্ট 2 নিয়ে আমরা এই ভিডিও ক্লিপটিতে আলোচনা করব। আমরা পার্ট 1-এ 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছিলাম। এই পার্টে আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করব। আমরা দুইটা পার্টে বিভক্ত করেছি যাতে করে ভিডিও ক্লিপটা অনেক বেশি লম্বা না হয়ে যায়। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, অফ দ্য টু নিউ টিচার্স ওয়ান ইজ এক্সপেরিয়েন্সড অ্যান্ড ড্যাশ। দুইজন শিক্ষকের মধ্যে একজন ওয়ান ইজ এক্সপেরিয়েন্সড, একজন অভিজ্ঞ, আরেকজন কেমন? আরেকজন অভিজ্ঞ হতেও পারে, নাও পারে, বা অন্য কিছু বলছে। যাই হোক, এটা কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বার, দি আদার ইজ নট। বলা হচ্ছে ওয়ান ইজ এক্সপেরিয়েন্সড অ্যান্ড দ্য আদার ইজ নট, এরকম একটা। আরেকজন না, একজন এক্সপেরিয়েন্স আরেকজন না, দুইজন বোঝাতে এখানে বোঝাচ্ছে দুইজন। টু নিউ টিচার্স, দুইজন টিচারের কথা বলা হচ্ছে। তো দুইজন বোঝাতে আমরা ওয়ান অ্যান্ড দি আদার ব্যবহার করি। দুইজন বোঝাতে কি ব্যবহার করা হয়? মাথায় রাখতে হবে, দুইজন বোঝাতে ওয়ান অ্যান্ড দি আদার। তাহলে দি আদার কোথায় রয়েছে? সি নাম্বারে রয়েছে। এটা হলো সঠিক অ্যান্সার। দুইজনের মধ্যে কোনো কিছু হচ্ছে এমনটি বোঝাতে ওয়ান অ্যান্ড দি আদার এভাবে ব্যবহার করতে হয়। তাহলে সঠিক অ্যান্সার সি নাম্বার। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। আব্দুল্লাহ ইজ স্যাঙ্গুইন ড্যাশ সাকসেস। স্যাঙ্গুইন ড্যাশ সাকসেস, স্যাঙ্গুইন অফ, এখানে উত্তর হবে স্যাঙ্গুইন অফ, আশাবাদী। আশাবাদী, কেউ কোনো কিছুর ব্যাপারে আশাবাদী, ইতিবাচক মনোভাব সম্পন্ন, এমনটা বোঝাতে স্যাঙ্গুইন এরপরে অফ ব্যবহার করা হয়। কোনটা? অফ। ইনটু, উইথ, ফর এগুলো না, স্যাঙ্গুইনের সাথে অফ ব্যবহার করা হয়। স্যাঙ্গুইন অফ, আশাবাদী। আব্দুল্লাহ ইজ স্যাঙ্গুইন অফ সাকসেস, আব্দুল্লাহ সফলতার ব্যাপারে আশাবাদী, স্যাঙ্গুইন অফ। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি, চুজ দ্য কারেক্ট আনসার। সঠিক বাক্য কোনটা? এখানে সঠিক বাক্য হচ্ছে সি নাম্বার, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এটা সঠিক অ্যান্সার। এখন কিভাবে হচ্ছে আমরা একটা একটা করে বিশ্লেষণ করি। খেয়াল করতে হবে, বলা হচ্ছে মানুষটা যে আমার ব্যাগ চুরি করেছিল সে লম্বা ছিল। এখন দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ, এখানে হু থেকে ব্যাগ পর্যন্ত যে অংশটা রয়েছে এটা কাকে মডিফাই করছে? টলকে মডিফাই করছে। আসলে হু দ্বারা কাকে ইন্ডিকেট করতে চাচ্ছি আমি? এটা খেয়াল করতে হবে যে হু দ্বারা আমি কাকে ইন্ডিকেট করতে চাচ্ছি। হু দ্বারা আমি ওই ব্যক্তিকে ইন্ডিকেট করতে চাচ্ছি, তাই না? আমি বলতে চাচ্ছি একজন ব্যক্তির কথা যে লম্বা ছিল, এরকমই তো কিছু একটা, বা যে ব্যক্তি ব্যাগ চুরি করেছে। তাহলে হু দ্বারা ওই ব্যক্তিকে ইন্ডিকেট করতে চাচ্ছে। তাহলে হু দ্বারা যে ক্লজটি শুরু হয়েছে বা যে অংশটি শুরু হয়েছে সেটা ওই ব্যক্তির পাশে বসবে। তাহলে হু এখানে বসেছে কার পাশে? টলের পাশে, তার মানে হচ্ছে না। অনুরূপভাবে এখানে হু বসেছে কার পাশে? ব্যাগের পাশে, 2 নম্বরে যেটা, এটাও হচ্ছে না। হুটাকে বসাতে হবে কার পাশে? ওই ব্যক্তির পাশে, ওই মানুষটার পাশে। তাহলে এখানে আসলে সি নাম্বারে সেটা হয়েছে, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এটা হলো সঠিক অ্যান্সার, সি নাম্বার সঠিক অ্যান্সার। এভাবে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে বন্ধুরা। দ্য ম্যান ওয়াজ টল হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ, আসলে এটা হচ্ছে না। এখানে সার্বিক বিবেচনায় উত্তর হলো সি নাম্বার। হু দ্বারা এখানে ভাবে আমরা চিন্তা করতে পারি যে হু দ্বারা কাকে ইন্ডিকেট করছে। এখানে আপনারা যদি এখানে হু না পেয়ে যদি হুইচ পেতেন, হোয়াট পেতেন, তাহলে চিন্তা করতে হবে এটা আসলে কাকে মডিফাই করছে। তার পাশে বসবে, যাকে সে মডিফাই করছে ডিরেক্ট তার পাশে গিয়ে সে বসে যাবে। এভাবে বাক্যটাকে চিন্তা করতে হবে। হু এখানে ম্যানকে ইন্ডিকেট করছে এবং ম্যানের পাশে বসবে। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এটা হচ্ছে সঠিক আনসার। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি, হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু। হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু, চিপার, দ্য চিপ, দ্য চিপেস্ট, দ্য চিপার। কোনটা সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দ্য চিপার, ডি নাম্বার। কেন? নির্দিষ্ট করে দুইটি জিনিসের মধ্যে তুলনা করার সময় কম্পারেটিভ ডিগ্রি এটার আগে দি ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখতে হবে। দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, তো দুইটা জিনিসের মধ্যে তুলনা মানে সেটা কম্পারেটিভ ডিগ্রি, তাই না? তাহলে সেখানে কম্পারেটিভ ফর্ম বসবে চিপার। এবং শুধু এতটুকু করলে হবে না, তার আগে আবার একটা দি বসাতে হবে, তাহলে দি চিপার। এখন কেউ যদি এটা মনে করে যে দুইটা জিনিসের মধ্যে তুলনা করছে, তো দুইটা জিনিসের মধ্যে তুলনা করলে কি হয়? কম্পারেটিভ ডিগ্রি হয়। এখানে তাহলে চিপার এটা কম্পারেটিভ, আবার প্রথম যেটা রয়েছে চিপার এটাও কম্পারেটিভ। দুইটা কম্পারেটিভ আমরা এখানে পাচ্ছি। কিন্তু দুইটা জিনিসের মধ্যে যখন নির্দিষ্টভাবে তুলনা করা হচ্ছে, দুইটা জিনিস অফ দ্য টু, খেয়াল করি অফ দ্য টু, দুইটা জিনিসের মধ্যে, তখন সেখানে শুধু কম্পারেটিভ ব্যবহার করলেই হবে না, তার আগে আবার দি ব্যবহার করতে হবে। তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হচ্ছে ডি নাম্বার, which is the cheaper of the two। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। her parents never approved of dash abroad। তার মা বাবা, মানে বাক্যটা এরকম একটা অর্থ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বাক্যের মধ্যে, যে তার মা বাবা তার বিদেশ যাওয়ার ব্যাপারে কখনোই অনুমতি দেয়নি, এরকম কিছু একটা। তাহলে approved of, her to go, her going to, her not going to, এরকম তার বিদেশ যাওয়ার ব্যাপারে অনুমতি দেয়নি। এখন এখানে অফ ব্যবহার করা হয়েছে, তারপরে সবগুলো পজিটিভ দ্বারা শুরু হচ্ছে, হার সবগুলো পজিটিভ দ্বারা শুরু হচ্ছে। তো মাথায় রাখতে হবে বন্ধুরা, পজিটিভের পরে যদি আমরা কোনো একটা ভার্ব ব্যবহার করে ফেলতে চাই, তাহলে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি করতে হবে? যে পজিটিভ রয়েছে হার, সব জায়গায় কিন্তু হার রয়েছে। তো এরপরে আমরা যদি ভার্ব ব্যবহার করতে চাই, যেমন
এখানে হারের পরে টু গো, গোয়িং, গোয়িং টু, নট গোয়িং, তাহলে পজিটিভের পরে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হবে হার গোয়িং, হার গোয়িং, এটা হবে হার গোয়িং, হার গোয়িং, দুইটা হবে। এখন এখানে দুইটা আছে কিন্তু, হার গোয়িং টু আর হার গোয়িং দুইটা আছে, এখন হবে কোনটা, এখানে আসলে সি নাম্বারটা হবে। কেন, ওই যে অ্যাব্রোড বোঝাচ্ছে, অ্যাব্রোড বোঝানোর জন্য একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে হার এটা পজিটিভ, এরপরে যদি ভার্ব ব্যবহার করতে চাই তাহলে ভার্বের সাথে আইএনজি, এবং অ্যাব্রোড এটা বোঝানোর জন্য টু, তাহলে হার গোয়িং টু, এটা হবে সঠিক অ্যান্সার। হার গোয়িং টু, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, সি নাম্বার, হার গোয়িং টু। হার প্যারেন্টস নেভার অ্যাপ্রুভড অফ হার গোয়িং টু অ্যাব্রোড, তার মা বাবা তার বিদেশ যাওয়ার ব্যাপারে, তার যাওয়ার উপরে কখনোই অনুমতি দেয়নি। এখন কেউ যদি বলেন হার নট গোয়িং টু কেন হলো না, এটাও তো গ্রামাটিক্যালি ঠিক ছিল, এখানে হচ্ছে না কারণ এখানে নট ব্যবহার করা হয়েছে, এখানে তো নেভার একটা আছেই, তাই না, এখানে তো অলরেডি নেভার আছে, এখানে তাহলে কেন আবার নট ব্যবহার করতে হবে, এই বিবেচনায় বাক্যটি হচ্ছে না, তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হলো সি নাম্বার, হার গোয়িং টু। এরপরের প্রশ্নে চলে যাই, আই আস্কড হিম ড্যাশ হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ওয়াজ হিজ নেম, হোয়াট নেম হি হ্যাজ, হোয়াট হিজ নেম ওয়াজ। এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, হোয়াট হিজ নেম ওয়াজ। আমি জিজ্ঞেস করলাম তার নাম কি ছিল। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা বলি এমবেডেড কোয়েশ্চেন। কি বলি, এমবেডেড কোয়েশ্চেন। এখন যদি এমবেডেড কোয়েশ্চেন না বুঝি তাহলে এখানে বোঝাটা খুবই কষ্টকর, তারপরও আমি একটু বোঝানোর চেষ্টা করব। প্রাসঙ্গিক বলে রাখি, গ্রামারের এই চমৎকার জিনিসগুলো, এই ফাউন্ডেশনগুলো যদি কারো না থাকে, দুর্বল যদি হই আমরা কেউ গ্রামারে, তাহলে আপনারা চাইলে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে যে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারেন। আপনারা গুগলে সার্চ করবেন ইংলিশ মেলা, চলে আসবে, সেখানে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের উপরে খুবই সুলভ মূল্যে অনলাইন কোর্স অ্যাভেলেবল রয়েছে। প্রচুর ভিডিও ক্লিপ, প্রায় 300টি ভিডিও ক্লিপ রয়েছে, বাংলাদেশের যে কোনো এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ আপনারা সেখানে পাবেন। একই সঙ্গে অনলাইন ক্লাস পাবেন, লাইভ ক্লাস পাবেন, সেই কোর্সটি আপনারা চাইলে এনরোল করতে পারেন। তো যেটা বলছিলাম, আই আস্কড হিম, এটা এমবেডেড কোয়েশ্চেন রিলেটেড একটা প্রশ্ন। এখন এমবেডেড কোয়েশ্চেন আসলে কি, সহজ করে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা। কোনো একটা জায়গায় একটা ক্লজ নেওয়া হয়েছে, খেয়াল করেন, একটা ক্লজ, এরপরে ডব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করা হয়েছে, ডব্লিউএইচ কোয়েশ্চেনকে কনজাংশন আকারে ব্যবহার করা হয়েছে। ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে তো আমরা জানি হোয়াট, হোয়েন, ওয়ার, এগুলোকে আমরা, যেগুলো সাধারণত ডব্লিউ বা এইচ দ্বারা শুরু হয়। এরপরে কি করতে হবে, এরপরে নতুন ক্লজ যখন শুরু হবে তখন সেই ক্লজটা সাবজেক্ট দ্বারা শুরু হবে। কি দ্বারা, সাবজেক্ট দ্বারা। এরপরে ভার্ব নেবে, তারপরে এক্সটেনশন পার্ট নেবে। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এখানে একটা অ্যান্সার করতে যে পুরো একটা এমবেডেড কোশ্চেনকে বোঝাতে হচ্ছে। যদিও আমাদের এমবেডেড কোশ্চেনের উপর একটা আলাদা করে ভিডিও ক্লিপ আছে। একটা ক্লজ নিলাম, তারপরে ডব্লিউএইচ কোশ্চেন নিয়েছি, এরপরে সেটা প্রশ্নবোধক হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, যেটাই হোক না কেন, তারপরে বাক্যটা কোন প্যাটার্ন ফলো করবে, সে অ্যাসার্টিভের প্যাটার্ন ফলো করবে। প্রথমে সাবজেক্ট নিবে, এরপরে ভার্ব নিবে, তারপরে এক্সটেনশন নিবে। যদিও সেটা দেখতে ইন্টারোগেটিভের মতো মনে হয়, তারপরও সেটা ইন্টারোগেটিভ, মানে সেখানে তো অক্সিলারি ভার্ব আগে আসে, তাই না, এরকম হবে না। আমরা খেয়াল করি, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, খেয়াল করেন, এখন এটা ইনকারেক্ট কিন্তু। কেন, ডু ইউ নো, এই যে হোয়ার ব্যবহার করেছি, হোয়ারের ব্যবহার করার পরে কি ব্যবহার করা হয়েছে, ডাজ, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এটা আসলে হবে না। কি করতে হবে, খেয়াল করি, হোয়ার ব্যবহার করার পরে প্রথমে সাবজেক্ট নিতে হবে, এরপরে ভার্ব নিতে হবে। তাহলে অ্যান্সারটা এরকম হচ্ছে, ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা হলো সঠিক অ্যান্সার। আশা করি একটু হলো বুঝতে পেরেছেন। তাহলে যদি তাই হয়, তাহলে আই আস্কড হিম হোয়ার, এরপরে কি সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট কোনটা, হিজ নেম, এটা সাবজেক্ট, তারপরে ভার্ব কোনটা, ওয়াজ, এই তো, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। এখানে হোয়াট, এরপরে ইজ অক্সিলারি ভার্ব আগে নিয়ে ফেলেছে, এটা হচ্ছে না। এখানে হোয়াট ওয়াজ হিজ নেম, এখানেও অক্সিলারি ভার্ব আগে নিয়ে ফেলেছে, এটা হচ্ছে না। হোয়াট নেম হি হ্যাজ, এটা আসলে গ্রামাটিক্যালি একটু ঠিক মনে হলেও এটা আসলে বাক্যটা একটু অন্যরকম হচ্ছে, এটা হচ্ছে না। তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হচ্ছে ডি নাম্বার। আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। আমরা এর পরের প্রশ্নে চলে যাই, ওয়েন আই অ্যারাইভড দে ড্যাশ ডিনার। যখন আমরা পৌঁছালাম তারা কি করছিল, একটা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা চলমান ছিল, তাহলে ওয়ার হ্যাভিং, এটা হবে সঠিক অ্যান্সার। ওয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছালাম, দে ওয়ার হ্যাভিং ডিনার, তারা ডিনার করছিল। ওয়ার হ্যাভিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে পাস্ট কন্টিনিউয়াস বোঝাতে এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে, ওয়ার ব্যবহার করা হয়েছে, এবং খাওয়া এই অর্থে হ্যাভের সাথে আইএনজি, ওয়ার হ্যাভিং। এটা অদ্ভুত লাগতে পারে কিন্তু সমস্যা নেই, এটাই আসলে সঠিক অ্যান্সার। ওয়েন আই অ্যারাইভড দে ওয়ার হ্যাভিং ডিনার, এখানে হ্যাভ মানে আসলে খাওয়া এই অর্থে হ্যাভ, তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে কন্টিনিউয়াস বোঝাতে, এবং পাস্ট কন্টিনিউয়াস এর জন্য ওয়ার। ওয়েন আই অ্যারাইভড দে ওয়ার হ্যাভিং ডিনার। এরপরের প্রশ্ন আমরা চলে যাই, আই রেকমেন্ড দ্যাট ড্যাশ হি বি টার্মিনেটেড। সঠিক উত্তর হবে বি নাম্বার, হি বি টার্মিনেটেড। কেন, এটা আসলে সাবজাংটিভ রিলেটেড একটা প্রশ্ন। এখন যদি কেউ প্রশ্ন করেন সাবজাংটিভ কি, আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে সাবজাংটিভ রিলেটেড
একটা ভিডিও ক্লিপই আছে, একটা বা দুইটা ভিডিও ক্লিপই আছে, এটা আলাদা একটা কনসেপ্ট। এখানে বুঝতে হয়, অনেক আলোচনা আছে। যদি বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার আগে সাবজাংটিভ সম্পর্কিত ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার। প্রাসঙ্গিক বলে রাখি, যদি এই ধারণা না থাকে আমাদের ইংলিশ মিলার ওয়েব প্ল্যাটফর্মে অ্যাডমিশন রিলেটেড যে কোর্স রয়েছে সেটা চাইলে আপনারা এনরোল করতে পারেন। আর যদি না করেন সমস্যা নেই, ছোট্ট করে এখানে আমি একটু বলার চেষ্টা করছি যে কিভাবে এটার অ্যান্সার হচ্ছে। সাবজাংটিভ প্রকাশ্য কিছু শব্দ রয়েছে, যেমন রেকমেন্ড, সাজেস্ট, ডিমান্ড, প্রপোজ, ইনসিস্ট। এগুলো যদি কোনো একটা বাক্যে আমরা পাই, কোনো একটা ক্লজের মধ্যে আমরা পাই, এরপরে যখন দ্যাট থাকবে, এই দ্যাটের পরে বাক্যটির প্যাটার্ন হবে সে সাবজেক্ট নিবে এবং ভার্বের বেস ফর্ম নিবে, সাবজেক্ট নিবে এবং ভার্বের বেস ফর্ম নিবে। টেন্স যেটাই হোক না কেন, পার্সন, নাম্বার পার্সন যেটাই হোক না কেন, দ্যাটের পরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম সে ফলো করবে। কি ফর্ম ফলো করবে? ভার্বের বেস ফর্ম। হি ইজ টার্মিনেটেড, এখানে ইজ এটা কিন্তু বি ভার্ব ক্যাটাগরি ভার্ব, কিন্তু এটা বেস ফর্ম না, ইজ এর বেস হলো বি। আসলে এখানে সঠিক আনসার বি নাম্বার, হি বি টার্মিনেটেড। অদ্ভুত লাগলে এটাই সত্যি, অদ্ভুত লাগলেও কিন্তু এটাই সত্যি। হি ইজ বিং টার্মিনেটেড, এটাও হচ্ছে না। হি ওয়াজ টার্মিনেটেড, এটাও হচ্ছে না। কি বললাম? যে সাবজাংটিভ প্রকাশক কিছু ভার্ব রয়েছে বা কিছু ওয়ার্ড রয়েছে, এগুলো যখন বাক্যে থাকবে, তারপরে যখন দ্যাট বসছে এরপরে সাবজেক্ট নিব, তারপরে ভার্বের বেস ফর্ম নিব, অর্থাৎ সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের স্বাভাবিক যে নিয়ম সেটা কাজ করবে না। সরাসরি যে টেন্সই হোক, যে টেন্সই হোক, পারফেক্ট টেন্স হোক, ফিউচার টেন্স হোক, সেখানে অক্সিলারি ভার্বগুলো বসবে না। সরাসরি সেখানে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। এটা মাথায় রাখতে হবে। এখন সাবজাংটিভ প্রকাশক যে শব্দগুলো রয়েছে, রেকমেন্ড, সাজেস্ট, ডিমান্ড, প্রপোজ, ইনসিস্ট, এখন এগুলোর উপরে বিস্তারিত একটা ভিডিও ক্লিপই আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে আছে। তার মানে এটা বলার কারণ হচ্ছে যে এটা গুরুত্ব বোঝানোর জন্য। বিভিন্ন বইতে এটার উপরে আলাদা করে চ্যাপ্টারই থাকে, এটার গুরুত্ব বোঝানোর জন্য বললাম। তাহলে যেহেতু এটা একটা চ্যাপ্টার, সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আছে অনেক। একটা প্রশ্নের মধ্যে এত ব্যাখ্যা করাটা অসম্ভব। তার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখতে পারেন বা বইপত্র থেকে পড়ে এ ব্যাপারে ধারণা নিতে পারেন। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। পানি, সব জায়গায় পানি রয়েছে, কিন্তু এক ফোঁটাও খাওয়া যাবে না বা এক ফোঁটাও খাওয়া যায় না। এটা কি? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এটা ইংলিশ লিটারেচার রিলেটেড একটা প্রশ্ন। এটা উত্তর হলো আয়রনি। এটার উত্তর হলো আয়রনি। সি নাম্বার সঠিক উত্তর। এখন আয়রনি মানে কি? আয়রনি মানে হচ্ছে যেটা কোনো একটা বক্তব্য দেয়া হচ্ছে কিন্তু তার বিপরীত কিছু বোঝানো হচ্ছে। আমরা বলি না, ধরেন কোন একজন ব্যক্তির সাথে আপনার ঝগড়া লেগেছে, কোন একজন ব্যক্তির সাথে আপনি ঝগড়া করছেন, তর্ক করছেন, তো উনি তর্ক করছে যে তুই খুব খারাপ মানুষ, আপনি খুব খারাপ মানুষ। এটা হয় এখন বর্তমান ডিজিটাল যুগে। আমরা ইউটিউবে, ফেসবুকে প্রচুর কমেন্ট পড়ি না, মানুষজন যা তা কথা বলে। এখন কথা বলতে তো বাধা নেই, সেটা ভালো হোক খারাপ হোক বলতেই থাকে মানুষ। তো মনে করেন বাস্তবে কারোর সাথে আপনার মুখোমুখি ঝগড়া হচ্ছে, তো উনি বললেন আপনি খুব খারাপ মানুষ, এটা সেটা হ্যান ত্যান। তো আপনি তাকে বললেন যে হ্যাঁ আমি খারাপ মানুষ আর আপনি তো আল্লাহর ফেরেশতা। মানুষের সঙ্গে মজা করে বলি না যে আপনি তো ভাই আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতা মানে কি? উনি কি আসলে, আপনি কি তাকে আল্লাহর ফেরেশতা, উনি ভালো মানুষ বলে বোঝাতে চেয়েছেন? না, আপনি তাকে বলছেন যে আপনি আল্লাহর ফেরেশতা, কিন্তু বোঝাতে চাচ্ছেন যে আপনিও খারাপ মানুষ, তাই তো? তাহলে বলা হয় একটা, বাট বোঝানো হয় ভিন্ন জিনিস। বলা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, চারিদিকে পানি, খাওয়া যাবে না। তার মানে এটা বিপরীত একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে। এটাকে আমরা বলছি আয়রনি। এখন এই জিনিসগুলো বুঝতে হবে। শুধুমাত্র প্রশ্ন সলভ করে এটা বোঝা মুশকিল, ডিটেলে বুঝে আসতে হবে। তারপরেও আমরা প্রশ্নগুলো আপনাদের সামনে যতদূর সম্ভব ব্যাখ্যা বিশ্লেষণ সহ উপস্থাপন করছি। আপনারা যারা ভিডিও ক্লিপটি দেখছেন তারা বুঝতে পারছেন সেখানে আমার কথা বলার আন্তরিকতার কোনো অভাব নেই। প্রচুর কথা বলছি, প্রচুর ব্যাখ্যা করছি, প্রচুর উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তাহলে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এটা কি জাতীয় একটা উদাহরণ? এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আয়রনি। কেউ যদি বলে মেটাফোর কি, সিমিলি কি, এ সংক্রান্ত আলোচনা আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে আছে। চাইলে আপনারা আমাদের ইংলিশ মেলার অনলাইন যে কোর্সটা রয়েছে সেটা গুগলে ইংলিশ মেলা লিখে সার্চ করে সেই কোর্সটা এনরোল করতে পারেন। সেখানে প্রায় 300টি ভিডিও ক্লিপ আছে, সেটা দেখতে পারবেন। একই সঙ্গে আপনারা অনলাইন ক্লাসের সুযোগ পাবেন। এরপরে যে প্রশ্নটা রয়েছে, দ্য পুয়ার ড্যাশ মাস ইন উইন্টার। পুয়ার ড্যাশ মাস ইন উইন্টার, সাফার্স, ইজ সাফারিং, সাফার, টু সাফার। এখানে বলা হচ্ছে যারা গরিব মানুষ তারা শীতকালে অনেক কষ্ট পায়, হয় না? গরিব মানুষরা রাস্তার ধারে পড়ে থাকে, তাদের বাড়ি থাকে না, প্রচণ্ড ঠান্ডায় তাদের লেপ কাঁথা কম্বল থাকে না, শীতের পোশাক থাকে না, তারা কষ্ট পায়। দ্য পুয়ার, দি প্লাস পুয়ার, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের আগে দি বসানো হলে সেটা একটা শ্রেণীকে বোঝায়। কি বললাম? অ্যাজেক্টিভের আগে দি বসানো হলে সেটা একটা শ্রেণীকে বোঝায়। এটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড একটা প্রশ্ন। অ্যাজেক্টিভের আগে দি বসালে সেটা একটা শ্রেণীকে বোঝায়। পুয়ার একটা অ্যাজেক্টিভ, তার আগে দি, এটা একটা শ্রেণী। দ্য পুয়ার মানে হলো গরিব লোকেরা। যদি বলা হয় দি অনেস্ট মানে সৎ লোকেরা, যদি বলা হয় দ্য পায়াস ধার্মিক লোকেরা, দ্য রিচ
ধনী লোকেরা একটা শ্রেণী এবং সেটা প্লুরাল বিবেচনা করতে হবে। কি করতে হবে? প্লুরাল বিবেচনা করতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। তার মানে প্রথম যেটা রয়েছে সাফার্স, এটা হচ্ছে না, থার্ড পারসন সিঙ্গুলার হলে হয়, কিন্তু দ্য পুয়ার এটা তো থার্ড পারসন প্লুরাল, তাই না? তাহলে ইজ সাফারিং এটাও তো হবে না, এখানে উত্তর হবে সাফার। সি নাম্বার এখানে সঠিক অ্যান্সার। টু সাফার তো হবেই না। তাহলে সার্বিক বিবেচনায় দ্য পুয়ার সাফার মাচ ইন উইন্টার, এখানে সি নাম্বার হবে সঠিক অ্যান্সার, কারণ দ্য পুয়ার এটা হলো প্লুরাল, এর সাথে ব্যালেন্স করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে সাফার্স এটা হচ্ছে না। দি পুয়ার এটা যেহেতু সিঙ্গুলার না, এটা প্লুরাল, এর জন্য এখানে ইজ সাফারিং এটাও হচ্ছে না। তবে সার্বিক বিবেচনায় উত্তর হলো সি, দ্য পুয়ার সাফার মাচ ইন উইন্টার। বন্ধুরা, এই যে এত কথা বলেছি, একটা প্রশ্ন সমাধান করার জন্য অনেক কথা বলেছি, প্রায় এখানে জিএসটি গুচ্ছ পরীক্ষার প্রায় 25টা প্রশ্ন আমরা 2টা পার্টে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা যদি এই ভিডিও ক্লিপগুলো থেকে উপকৃত হন তাহলে আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।